দর্শক, কথা বলতে চাই মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে। মে মাস চলছে, মে মাসের 31 তারিখের মধ্যে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া যাবেন এবারের ভিসায়, এবারের যে তারা 14টা সোর্স কান্ট্রি থেকে কর্মী নেবেন, সেই প্রাপ্ত ভিসায় কলিংয়ে যারা যাবেন তাদেরকে 31 তারিখের মধ্যে মালয়েশিয়া ঢুকতে হবে। খবর রয়েছে প্রায় 5,000-এর মতো অধিক কর্মী এখনও রয়েছেন যারা সকল প্রক্রিয়া শেষ করে এখন যাবার অপেক্ষায় রয়েছেন। শামীম আহমেদ চৌধুরী নোমান, সাবেক মহাসচিব বায়রা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, তাকে যুক্ত করে নিতে চাই এই আলোচনায়। শুভ সকাল আপনাকে। আমরা এই যে দেখছি যে এখন পর্যন্ত বাজারটি শুধু বাংলাদেশ নয়, 14টি দেশের জন্যই আপাতত বন্ধ হতে যাচ্ছে। এটি কি আসলে, প্রথমেই জেনে নিতে চাই যে সামনের দিনগুলোতে আমাদের জন্য খোলার আর সম্ভাবনা রয়েছে কিনা? যেটি আপনি জানতে চাইছেন, মালয়েশিয়া এই পর্যন্ত সমস্ত সোর্স কান্ট্রির জন্য প্রায় 10 লক্ষ অ্যাপ্রুভাল দিয়েছে। তার মধ্যে বাংলাদেশ থেকে প্রায় অ্যাবাউট 4 লাখের উপরে কর্মীর ডিমান্ড এসছে। তার মধ্যে আমরা বলতে পারি যে এই ডিমান্ডে যারা যাচ্ছিলেন তাদের অলমোস্ট আপনি বলতে পারেন যে 95%ই অলরেডি চলে গেছেন। যেটা 5 বা 10 হাজার যেই কর্মীরা আছেন সেগুলো লেট রিক্রুটমেন্টের কারণে এমপ্লয়ার সবসময় তো সব লোক একসাথে নিতে চায় না, তারা ধীরে স্তরে লোক নেয়। কিন্তু সেই ক্ষেত্রে হয়তো কিছু কর্মী আটকে আছেন, এবং যে কর্মীদের এখন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে গেছে, আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে যাদের কাজ রেডি আছে, এমপ্লয়ারের চাহিদা আছে, সেই সব কর্মীদেরকে 31 তারিখের মধ্যে প্রেরণ করা। সেখানে বড় চ্যালেঞ্জটি হচ্ছে আরেকটি, যেটি হলো যে কমপ্লিট করা ভিসাগুলো আছে তাদের ফ্লাইটের একটা বড় সমস্যা আছে। তো আমার দৃঢ় বিশ্বাস যে এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই ব্যাপারে কিভাবে দ্রুত সময়ের মধ্যে, যদি সম্ভব হয়, প্রয়োজন হয় চার্টার ফ্লাইটও যদি করা হয়, সেই ব্যবস্থা করে যেন আমরা এই কর্মীগুলো পাঠাতে পারি। আর না হলে কিন্তু আমরা একটা লম্বা ব্যাকলটে পড়ে যাব। আর রিগার্ডিং আরেকটা যেটা আপনি প্রশ্ন করেছেন যে মালয়েশিয়া বন্ধ হলে খুলবে কিভাবে বা কবে খুলবে, আমরা যে অতীত ইতিহাসের রেকর্ডগুলো দেখি, যখন একবার 2018-তে বন্ধ হয়েছিল, সেই শ্রমবাজারটি কিন্তু খুলেছে 2022-23-এ এসে। সো আমরা দেখেছি অলমোস্ট 4 থেকে 5 বছর পরে মালয়েশিয়া মার্কেট আবার খুলেছে। তো এরকমই আমরা পূর্ববর্তী মালয়েশিয়ার পুরো রেকর্ডটাই যদি দেখি, তাহলে দেখবো যে এর আগেও 2008-এ বন্ধ হয়েছিল, যেটি 2016-তে এসে 15 শেষে এসে 16-তে খুলেছিল। তো এই ক্ষেত্রে আমাদের একটি সংশয় থেকেই যাচ্ছে যে এই সমস্ত শ্রমবাজারটি বন্ধ হওয়ার পরে এটি আবার কবে খুলবে। তবে যেহেতু এটি সব দেশের জন্য বন্ধ করা হয়েছে, রিভিউ করার জন্য, যেটা আমরা জানতে পেরেছি যতটুকু মালয়েশিয়ান বিভিন্ন পত্রিকা এসছে, যে তারা পুরো প্রসেসটিকে একটি রিভিউ করতে যাচ্ছে, বিকজ এখানে কিছু কমপ্লেন আসছে। সেই কারণে তারা দেখতে চাচ্ছে যে এই কোথায় ফলটি আছে। আমার দৃঢ় বিশ্বাস, কারণ অ্যাজ পার দি মালয়েশিয়া ইজ কনসার্ন, তাদের প্রচুর ডিমান্ড এখনো বিভিন্ন সেক্টরে রয়ে গেছে। তারা স্পেসিফিক্যালি এটাও বলেছে যে তারা ভেরিফাই করবে কোন কোন সেক্টরে ডিমান্ডগুলো আছে, সেগুলোকে তারা খুলবে বলে তারা আশ্বাস দিয়েছে। এখন কথা হলো যে আমরা এই 14টি দেশের মধ্যে থাকবো কিনা, সেটি হলো একটি বড় প্রশ্ন। প্রথমত, এই যে 14টি দেশের মধ্যে আমরা থাকবো কিনা, এটি একটি বড় প্রশ্ন। কেনই বা আমরা 14 দেশের মধ্যে থাকবো না, সেই জায়গাটা আপনার কাছ থেকে একটু জানতে চাই। এবং বেশ কিছু কমপ্লেন রয়েছে, এবং সেই কমপ্লেনগুলো শুধুমাত্র কি বাংলাদেশের ক্ষেত্রে নাকি 14 দেশের ক্ষেত্রেই? ওয়েল, কমপ্লেন যেটি আপনি প্রথমে যেটি বলেছেন যে আমরা 14 দেশের মধ্যে থাকবো কিনা, জিনিসটি হচ্ছে যে দেখেন, মালয়েশিয়া যেটি আমরা 2016 সাল থেকে বলে আসছি, যে মালয়েশিয়া যে বাকি 14টি কান্ট্রি লোক পাঠায় আমাদের নিয়ে 15টি, সেটি হলো যে প্রত্যেক দেশের জন্য একটি আলাদা নিয়ম রয়েছে। মানে একই সিস্টেমে 14টি দেশ পাঠায়। কিন্তু বাংলাদেশের জন্য আমরা 2016 সাল থেকে দেখতে পাচ্ছি যে একটি বিশেষ নিয়মে এখানে লিমিটেড সংখ্যক এজেন্সির মাধ্যমে কর্মী প্রেরণের ব্যবস্থা করা হয়েছে। আমরা বারে বারে বলে আসছি যে এই ব্যবস্থাটি আসলে উঠে দেওয়া উচিত, কারণ এখানে আমাদের যাদের বৈধ লাইসেন্স আছে তাদের সবাই এখানে কাজ করবার অধিকার আছে, এবং সবাই কাজ করলে যেই সুযোগটি হয়, এখানে মাইগ্রেশন কস্টটি লিমিটেড রাখা সম্ভব, এবং এখানে মানুষেরও চয়েস থাকে সে কোন জায়গা থেকে যাবে। এখানে এমপ্লয়ার চয়েস থাকা উচিত, যে এমপ্লয়ার ডিসাইড করবে কোন এজেন্সির কাছ থেকে লোক নেবে, নট দি মালয়েশিয়ান অথরিটি। এই জায়গাটা আমার মনে হয় একটি রিভিউ করা দরকার আছে। আর একটি হলো যে আপনি বলেছেন যে চাকরির ব্যাপারে, ইয়েস, বাংলাদেশিদের এখানে, নেপালিদেরও আমরা দেখেছি যে এখানে নেপালি বা ইন্দোনেশিয়ান থেকে যারা আসছে তাদেরও কাজের কিছু সমস্যা আছে। বাংলাদেশের সংখ্যাটা একটু বেশি আছে। সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছিল শুরু করার সময়, যে মাইগ্রেশন কস্টই কম থাকবে এবং
এই সিস্টেমে কাজ করলে এখানে এমপ্লয়াররা কোনোভাবে আমাদের এমপ্লয়াররা বা এই ধরনের অবস্থার সম্মুখীন হবে না। কিন্তু আমরা ফিজিক্যালি যেটি দেখেছি যে আসলে সেই সমস্যাটি রয়ে গেছে। তাহলে এই লিমিটেড সংখ্যক এজেন্সির মাধ্যমে কাজ করে আমাদের লাভটা কি হলো? আমরা তো মাইগ্রেশন কস্টই কমাতে পারিনি এবং আমরা মানুষের সাফারিংটা কমাতে পারিনি। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সময় আসছে এই ব্যাপারটা চিন্তা করার, যে অন্য সব দেশ যেইভাবে কর্মী প্রেরণ করে বাংলাদেশ থেকে একই প্রক্রিয়া কর্মী নেওয়া উচিত। মানে পরপর দুইবার আমরা একই ধরনের টেস্টের মধ্যে দিয়ে, মানে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেও আমাদের কমপ্লেইনটাকে কম করতে পারিনি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সহ, হিউম্যান রাইটস অর্গানাইজেশন সহ বেশ কিছু এনজিও ও বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়াতে অবস্থান সম্পর্কে উদ্বেগ জানিয়েছে। আপনি কি সেই উদ্বেগের সাথে একমত কিনা? ওয়েল, আপনি দেখেন একটি জিনিস সবচেয়ে মজার কথা হলো যে আমরা গত পরশুদিন একটি রিপোর্ট দেখলাম যে মালয়েশিয়া কিন্তু টিআইপি, ট্রাফিক ইন পার্সনের র্যাঙ্কিং আছে একটা ওয়ার্ল্ড ইউএস এর, সেখানে মালয়েশিয়া কিন্তু টায়ার 3 তে ছিলেন, কিন্তু এটা আবার রিভিউ করে তারা কিন্তু টায়ার 2 তে উঠে আসছে। মানে টায়ার 3 হলো, এরপরে হলো আপনার স্যাংশন চলে আসে বর্ডার ক্লোজের, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এটা টায়ার 2 তে চলে আসছে। তো এই জায়গায় তাদের বলবো যে এই জায়গায় তাদের একটা অ্যাচিভমেন্ট হয়েছে যে তারা এই সেক্টরে তারা দেখাতে পেরেছে যে দে হ্যাভ ডান সাম ইমপ্রুভমেন্ট। অ্যাকর্ডিং টু দ্যাট এটার জন্য তাদের টিএপি র্যাঙ্কিংটাকে আরো উপর দিকে তারা উঠে আসে। ইটস এ ভেরি গুড পয়েন্ট ফর মালয়েশিয়ান গভর্নমেন্ট। কিন্তু যেই জায়গাটা আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা বলছি যে যে এমপ্লয়ার অ্যাপ্রুভাল দিচ্ছে সেই এমপ্লয়ার কিন্তু অ্যাপ্রুভাল নিচ্ছে হচ্ছে অথরিটির অ্যাপ্রুভালের কারণে। আমি একটা জিনিস এখানে বলতে চাই যে আমাদের একটা সিস্টেম আছে যে আমাদের সমস্ত ডিমান্ড মিশন কর্তৃক অ্যাপ্রুভ হতে হয়। এখন প্রবলেমটা হচ্ছে মিশন, আমি এই জায়গাটা একটু ভিন্নভাবে কথা বলতে চাই যে মিশন কেন এই দায়িত্বটি নিবে? কারণ এটি মালয়েশিয়ান অথরিটি অ্যাপ্রুভাল দিয়েছে। আমার মিশন কেন সেই দায়িত্বটি নিবে যে অথরিটি এই অ্যাপ্রুভাল বা কোম্পানিটি জেনুইন কিনা না ইনজেনুইন এটা দেখবার জন্য? এটি তো দায়িত্ব হলো যে অথরিটি অ্যাপ্রুভালটি দিয়েছে। কিন্তু দায়িত্বটা তো মিশন তো এখন তো আর মিশন সেটি দেখে না, দেখে তো মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ, তারাই তো ঠিক করে দেয় যে কোম্পানি বৈধ কি বৈধ না, তার কোম্পানির আদতে অস্তিত্ব রয়েছে কিনা, ওয়ার্ক পারমিট ঠিক আছে কিনা। এক্স্যাক্টলি, আপনার কাছে এই কথাটাই আমি বলতে যাচ্ছি যে এটা এখন না, এটা এই সিস্টেমের মধ্যে এটা বলা হয়েছিল যে আমাদের মিশন কর্তৃক এটা ভেরিফাই করা হবে তাদের অ্যাপ্রুভাল দেওয়ার পরে। আমি বলছি যে আমার মিশন কেন আর এই দায়িত্বটি, বাড়তি দায়িত্বটি নিবে? আমরা এই দায়িত্বটি যারা অথরিটি তাদের উপরেই থাকবে। মালয়েশিয়ান অথরিটি কোম্পানি ঠিক আছে কিনা সেটা বাংলাদেশ মিশনের পক্ষে তো সম্ভব না, এটি ওইখানকার অথরিটি ভেরিফাই করবে। সুতরাং আমরা যখন এমইউ করবো তখন এই জায়গাটায় বলা থাকতে হবে বা যেটি করি যে যেই অ্যাপ্রুভাল আমার শুধু চেক করার বিষয় হলো যে অ্যাপ্রুভালটি জেনুইন কিনা, মিশন শুধু এটাই দেখতে পারে। তো ওয়ান্স অ্যাপ্রুভাল ইজ জেনুইন, দ্যাট মিনস এই অ্যাপ্রুভালে যদি লোক আসে তাহলে সেই ক্ষেত্রে সেই এমপ্লয়ার চাকরি দিবে না কেন? সেই এমপ্লয়ার শুড বি ব্ল্যাকলিস্টেড এবং সে শুড বি আনসারেবল যে কি কারণে। এবং এই জায়গাটা যদি আমরা কাজ না করতে পারি, নট অনলি মালয়েশিয়া এবং আমাদের যতগুলো শ্রম বাজার আছে সব বাজারে কিন্তু আমরা প্রবলেমে পড়বো যদি আমরা এমপ্লয়ারকে অ্যাকাউন্টেবল না করতে পারি। এই জায়গাটা আমরা কখনোই অ্যাডজাস্ট মানে এই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারবো না আনলেস দে আর নট অ্যাকাউন্টেবল। আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে আমরা কাজ করার পরে লোক পাঠাবার পরে 2013 সালের আইন অনুযায়ী আমাদের সমস্ত এজেন্সিকে এটার জন্য ব্লেম করা হয়, কারণ আমরা আইন অনুযায়ী যেটি আছে যে কর্মী যাওয়ার পর সমস্ত দায়িত্ব আমাদের ঘাড়ে চলে আসে। এটি কখনোই সম্ভব না আনলেস আনটিল ইউ আর নট মেকিং অ্যাকাউন্টেবল এমপ্লয়ারকে। ততক্ষণ পর্যন্ত আপনি যদি এজেন্সিগুলো দোষারোপ করেন তাহলে আমরা কিন্তু এটি পারছেন না, কারণ এগুলো অনেক প্রসেস হয়ে চলে আসে এবং এটা অ্যাপ্রুভাল হয়ে আসে। এই অ্যাপ্রুভাল যারা অথরিটিতে, এটা গভর্নমেন্ট অথরিটি বোথ সাইডে, তাহলে সেখানে তাদের রেসপন্সিবিলিটি কোথায় রইলো? তো এই জায়গাটা আমি বলি কর্মীর বৈধতা, কর্মীর স্বার্থ যদি রক্ষা করতে হয়, আমরা সেফ অর্ডারলি মাইগ্রেশনের যদি কথা বলি, আনলেস আনটিল দি এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি বোথ আর নট রেসপন্সিবল, তখন কিন্তু এস্টাবলিশ করা সম্ভব না। আননেসেসারি আমাদের ঘাড়ে বদনামটি আসছে। স্যার, আমরা এমপ্লয়ারকে কেন অ্যাকাউন্টেবল করতে পারছি না? এটি কি আমাদের যে যখন নেগোসিয়েশন হয়ে থাকে ওই দেশের সাথে তখন আমাদের নেগোসিয়েশনের দুর্বলতা, নাকি আমরা আসলে কর্মী যাওয়ার সংখ্যাটা শুধু বাড়াতে চাই, সেই কারণে যেন তেনভাবে কর্মীদেরকে পাঠাতে পারলেই খুশি? ওয়েল, এটি বোথ সাইডে আমাদের রেসপন্সিবিলিটি রয়ে গেছে এবং ইভেন দেন আমরা যারা কর্মী প্রেরণ করি আমাদেরও রেসপন্সিবিলিটি আছে। যখন একটি ডিমান্ড আমরা সংগ্রহ করি সেই ডিমান্ডটি আমাদেরও যাচাই বাছাই করার দরকার আছে, কারণ আমরা তো ডাইরেক্টলি এমপ্লয়ারের সাথে কমিউনিকেট করি। সেই ক্ষেত্রে কিন্তু এটি আমাদের একটি দায়িত্ব আছে যারা এটি আমরা আমাদের সেক্টর থেকে যারা কাজ করি। সবচেয়ে বড় যেটি হচ্ছে যে আমরা যখন এই ডিলটি করি, যেটি আপনি বলেছেন নেগোসিয়েশন টেবিলে থাকি, আমার মনে হয় আমরা ফিলিপাইনকে এই করতে পারি। ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া যদি আমরা দেখি তাদের প্রসেসটা, মাইগ্রেশন প্রসেসে তারা কিন্তু এই জায়গাটা এনশিওর করেছেন যে ওইখানে কোনো কর্মীর প্রবলেম হলে তারা কিন্তু ডাইরেক্টলি এমপ্লয়ারকে রেসপন্সিবল করেন যদি সেটি কর্মীর প্রবলেম হয়। এখানে কিন্তু যাচাই বাছাই করার সুযোগ আছে, কর্মীরও প্রবলেম থাকতে পারে, এমপ্লয়ারও থাকতে পারে। সো মিশন হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি যে এখানে প্রবলেমটা কার। ইফ ইট ইজ এমপ্লয়ার রেসপন্সিবিলিটি দেন এমপ্লয়ার হ্যাজ টু বি
answerable or employer has to repay his all যে ফাইন্যান্সিয়াল কস্টটা যেটি হলো, এই জায়গাটা আমরা না করে যেটা দেখতে পাচ্ছি আমাদের কর্মীগুলো ডাইরেক্টলি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাও বুঝি না যে এটা কি এমপ্লয়ারের কারণে হয়েছে না আমার এমপ্লয়ি যারা গিয়েছেন তার কারণে হয়েছে বা আমাদের ফল্টের কারণে। এই জায়গায় মিশনের একটা বড় দায়িত্ব রয়েছে এবং সেই জায়গায় আমরা বলছি যে নেগোসিয়েশন যখন করি তখন যদি আমরা একটা আন্ডারটেকিং রাখি এমপ্লয়ারের কাছ থেকে, মিশন যদি অনলাইনের মাধ্যমে এটি করতে পারে যে তুমি যে কর্মী নিবা ফার্স্ট অফ অল তুমি আমার এখানে রেজিস্ট্রেশন করো তোমাকে। সো অল দি এমপ্লয়ার যারা বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রির জন্য লোক নিতেছেন তারা সেই মিশনে কনসার্ন মিশনে তাদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং তার পার্টিকুলার্সটা ওখানে থাকবে এবং সেখানে একটা আন্ডারটেকিং দিতে হবে যে ডিমান্ডে সে দিবেন সেই ডিমান্ডের যদি কোনো ব্যর্থ হয় দেন হি উইল টেক দ্য অল রেসপন্সিবিলিটি। কি ওয়ার্কার্স এর যদি কোনো প্রবলেম হয় দ্যাট হ্যাজ টু বি ওখানে যে সিস্টেম আছে সেটার মাধ্যমে যাচাই বাছাই করে দেখতে হবে। ওয়ার্কার্স উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। ইফ রিক্রুটেন্স হ্যাজ মেড সাম রং দেন রিক্রুটেন্স হ্যাল বি হেল্ড রেসপন্সিবল। সো আমাদের এখানে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা এই দায়িত্বটা গ্রহণ করি তাহলে কিন্তু এটা আমরা একটা সেফ অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশন এস্টাবলিশ করতে পারবো। আদারওয়াইজ আমরা শুধু কথা বলবো কিন্তু বেসিক্যালি আমরা কিন্তু এই জায়গাটা কোনো কাজ করতে পারবো না। সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, এখন মালয়েশিয়াতে যেহেতু কর্মীদেরকে যেতেই হবে, মালয়েশিয়ায় ওয়ান ওয়ে টিকিটের কস্ট 47 থেকে 48-50 হাজার টাকা পর্যন্ত উঠে গেছে। এই দামে আসলে কর্মীদেরকে আসলে পাঠানো সম্ভব কিনা? আপনারা যারা কর্মী পাঠিয়ে থাকেন মালয়েশিয়াতে তারা এটি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন কিনা বা বাংলাদেশ বিমান বা এরকম কারোর সাথে? ওয়েল, এই জিনিসটি আপনি জানেন যে মাঝখানে একটি টিকিটের যে অবস্থা ছিল যে আমাদের মালয়েশিয়ার টিকিটও কোনো কোনো সময় 60,000 টাকার উপরে কিনতে হয়েছে এবং সৌদি আরবের টিকিটও $300 থেকে $1,200 আমাদেরকে কিনতে হয়। এই জায়গাটা কিন্তু বারে বারে আমরা কথা বলে আসছি এবং একবার মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে মুখ্য সচিবের তার চেয়ারে আমরা সব অথরিটিকে নিয়ে একটা মিটিংও করেছি এবং সেখানে এই প্রশ্নগুলো এসছে এবং সম্ভাব্য কি করলে আমাদের এই প্রাইসটি কমানো যায়। কারণ আমরা একটা জিনিস প্রবলেম হচ্ছে যে আমরা যদি আপনি দেখেন আমাদের দেশে কত বড় ক্ষতি হচ্ছে যে এই যে টিকিটের মূল্যটি বাড়লে আমাদের কিন্তু টোটাল যে ট্রাফিক যেটা লোকজন যাওয়া আসা করেন তার কিন্তু অলমোস্ট 90% অ্যাবাভ কিন্তু চলে যায় ফরেন কেরিয়ারে, বিকজ আমার দেশের কেরিয়ার এত লোক নেওয়ার সুযোগ নাই। তাহলে আমার থেকে 10% লোক আমার কেরিয়ার নিচ্ছে আর টিকিটের মূল্যটি বাড়লে 90% চলে যাচ্ছে আমার ফরেন কেরিয়ারে। তার মানে কিন্তু আমার একটা বিশাল অঙ্কের ফরেন কারেন্সি কিন্তু আমার ড্রেন আউট হয়ে যাচ্ছে। সো এই জায়গাটা আমি মনে করি যে প্রপার অথরিটি যারা আছেন সিভিল এভিয়েশন তারা এই জায়গাটা নজর দিবেন যাতে মাইগ্রেশন কস্টটা কিন্তু এটাতে সাংঘাতিকভাবে এফেক্ট করে। কারণ আমরা যখন একটা প্রাইস নির্ধারণ করি পরবর্তী যখন টিকিটটি আমাদের নাগালের মধ্যে থাকে না তখন কিন্তু একটা বাড়তি খরচ চলে আসে। এই জায়গাটায় আমরা চাচ্ছি যে একটা লেবার ফেয়ার যদি চালু করা যেত তাহলে সেইখানে যখন এই এয়ারলাইন্সগুলো আসেন বিদেশি এয়ারলাইন্সগুলো তাদের সাথে নেগোসিয়েট করে তাহলে আমার মনে হয় এই ক্ষেত্রে একটা বড় উপকার হতো। কারণ আমরা এই যে এখন মালয়েশিয়াতে যেটা দেখবো যে এই দেখবেন আপনি আমাকে 31 দিনের মধ্যে লোকটা পাঠাতে হবে, কিন্তু আমার যদি কোনো অনুপান্ত না থাকে তাহলে কি হবে? আমাকে যে কোনো প্রক্রিয়া লোক পাঠাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে টিকিটের যে মূল্যটি এটি নিয়ন্ত্রণে রাখা কিন্তু এটি অত্যন্ত প্রয়োজন। আমি বিনয়ের সাথে বলবো আমাদের সেক্টর সকলের পক্ষ থেকে যে আমাদের মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন অথরিটি এই ব্যাপারটা নজর দিবেন যাতে আমরা কম খরচের মধ্যে যেন এই কর্মীগুলোকে যথাসময় পাঠাতে পারি। আদারওয়াইজ নালে কিন্তু কর্মী এবং রিক্রুটেন্সের সবাই মধ্যে মানে রেমিটেন্স থেকে বঞ্চিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শামীম আহমেদ চৌধুরী নোমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।